মেয়েটির বিয়ের গায়ের হলুদের শাড়ি নিয়ে তার নিজেরই আত্মীয় এমন কিছু করেছিল যে পরবর্তীকালে মেয়েটির শরীরে আত্মা প্রবেশ করেছিল। আর তারপর যা যা হয়েছিল বন্ধুরা, সেটা শুনলে আপনারা শিউরে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার একটি জায়গায়, এবং যার সাথে এই ঘটনাটি ঘটেছে সেই দিদি কিন্তু আমাকে ঘটনাটি পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে মাত্র 4 বছর আগে। তখন দিদি সদ্য বিএড কমপ্লিট করেছে। দিদির ইচ্ছে ছিল যে দিদি চাকরি করবে, তারপর দিদি বিয়ে করবে। দিদিরও স্কুল সার্ভিসের দিকে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু তখন তো পরীক্ষাটা হচ্ছিল না সেই সময়, তাই বসেই ছিল আর কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছিল। আর তাছাড়া দিদি ইংলিশ মিডিয়াম স্কুলে ট্রাই করছিল, বাট হচ্ছিল না। কারণ দিদি বলল যে দিদি তো বাংলা মিডিয়াম থেকে এসছে, তো ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে হবে, তাহলে তুমি জানতে হবে কথা বলাটা, তাহলে ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরিটা পাওয়া যাবে আর কি। তো দিদি সেভাবে পারছিল না, বসা ছিল। আর দিদির কিন্তু প্রায় 5-6 বছরের সম্পর্ক রয়েছে একটি ছেলের সাথে। এইবার এর মাঝখানে দিদি আমাকে একটা কথা বলল, যে জানি না বলাটা ঠিক হবে কিনা। দিদি এভাবে বলছে, আমাকে না অতটা দেখতে ভালো নয়, বরাবরই দেখতে ভালো নয়, মোটামুটি আর কি দেখতে। আর আমি পড়াশোনা করতে খুব ভালোবাসি, এবং যার সাথে আমার সম্পর্ক সে কিন্তু আমার প্রেমে পড়েছিল শুধুমাত্র আমার গান শুনে। কারণ আমি গান গাইতে ভালোবাসতাম, মোটামুটি গান ভালোই করতে পারতাম। আর যে ছেলের সাথে দিদির সম্পর্ক হয় সেই ছেলের কিন্তু আর্থিক অবস্থা প্রচণ্ড পরিমাণে ভালো। বাবা চাকরি করতেন, সরকারি, রিটায়ার করেছেন এবং ভালো পোস্টে চাকরি করতেন, এবং চাকরিটা সেন্ট্রাল গভর্নমেন্টের ছিল, ইনকাম ট্যাক্সের অফিসার ছিল। এবং দিদির যে লাইফ পার্টনার ছিল সেই সময় কিন্তু সম্পর্ক থাকাকালীনই ওই দাদা চাকরি পায়, WBCS অফিসার হয়। যখন প্রথম সম্পর্ক হয় তখন কিন্তু তেমন কেউই জানতো না। দিদির কয়েকজন বান্ধবী জানতো, আর তেমন কেউ জানতো না। যেহেতু রাস্তায় অনেক জায়গা তো ঘুরে টুরে বেরিয়েছে, অনেকে দেখতো, অনেকে এসে দিদির বাবা মাকে প্রথম বলতো যে আপনার মেয়েকে দেখলাম অমুক ছেলের সাথে ঘুরে বেড়াতে। তখন দিদি কলেজে পড়ছে, দিদির বাবা মা বারবার করে বারণ করেছিল না, দিদির কখনো গায়ে হাত তোলেনি, শুধুমাত্র বলেছিল পড়াশোনাটা ভালো করে করো। এবার দিদিকে না তেমন কিছু বলেনি এই কারণে, কারণ দিদি কোনোদিনও খারাপ কিছু করেনি, আর এমন কোনো কাজ করেনি যেখানে দিদির বাবা মার মান সম্মানের হানি হবে। এবং দিদি সবসময় পড়াশোনার প্রতি খুব ওয়াকিবহাল ছিল, এবং পড়াশোনার সম্পর্কে সে কখনো নেগলেসই করতো না। তাই সেখানে তার বাবা মা তেমন তাকে বকাঝকা কিছুই করেনি, শুধু বলেছিল যে মান সম্মান বজায় রেখে তুমি সমস্ত কিছু করো। তো সেইভাবে আস্তে আস্তে দিদির সম্পর্কের কথা দিদির আত্মীয় স্বজন, মামাবাড়ি আত্মীয় স্বজন সবাই জানে। এবার মাঝখানে একটা কথা বলি, দিদির বাবার বাড়ি দিদির বাবার যে বোন, দিদির বাবার কিন্তু 3 বোন এবং 1 ভাই। এদের সাথে কিন্তু দিদির বাবার ভালো সম্পর্ক নেই। দিদির বাবা বড়, এবং দিদির যে কাকা এবং তার 3 পিসি তারা কিন্তু ছোট, তাদের সাথে ভালো সম্পর্ক নেই। অনেক কারণ আছে, কারণ দিদিকে 18 বছর হওয়ার পরই ওরা বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু দিদির বাবার ইচ্ছা ছিল যে না, আমার মেয়ে পড়াশোনা করবে, চাকরি করবে। সেখানে অনেক কথাই বলেছিল অনেকে, যে তোমাদের মেয়েকে তো দেখতে ভালো না, তো বয়স অল্প থাকতে থাকতে যদি ভালো কোনো মোটামুটি ছেলে পাওয়া যায় তো বিয়ে দিয়ে দিলে ভালো হয় না। কিন্তু দিদির বাবা তখন শোনেনি। এবার শুধুমাত্র এই কারণে সম্পর্ক ভাঙলেও একটা কথা থাকে যে এই কারণটা ছিল, কিন্তু না, ওদের সম্পর্ক ভাঙার পিছনে জমি জমা ছিল মেইন কারণ। কারণ অনেক বাড়িতেই দেখবেন যে জমি সংক্রান্ত অনেক সমস্যা নিয়ে সম্পর্ক ভাঙে, আর এদের বাড়িতে সেমটাই হয়েছিল। তাদের বাড়িতে অনেক জমি, এবং এই দিদির যে ঠাকুরদা তিনি সমস্ত জমি ভাগ বাটোয়ারা করে দিয়েছিলেন। দিদির পিসিরাও কিন্তু জায়গা জমি নিয়েছিল, এবং জায়গা জমি নেওয়ার পরে তারা কিন্তু নিয়ে চলে যায়নি, তারা সেই জায়গাটা তাদের যে ভাই দিদির কাকার নামে লিখে দিয়ে গিয়েছিল। এখানেও বলতে পারেন যে কেন দাদাকে কেন দিল না, তার কাকাকে কেন দিল। তার কারণ হচ্ছে দিদির মাকে তারা কিন্তু তেমন কেউ পছন্দ করতো না, কারণ দিদির মা বরাবর একটু অন্য ধরনের ছিল, তার মেয়েকে মানুষ করতে চেয়েছিল ভালো পড়াশোনা করিয়ে আর কি। কিন্তু সেখানে দিদির যে কাকিমা, কাকু, পিসিরা এরা কিন্তু অতটা পড়াশোনা না কখনোই ভালোবাসতো না। ভালোবাসলে নিশ্চয়ই মেয়ের 18 বছর হওয়ার সঙ্গে সঙ্গে বিয়ের কথা নিশ্চয়ই বলতো না। তো সেইভাবেই আর কি ওরা
পড়াশোনা পছন্দ করতো না, ছেলে মেয়েদের, তাদের ছেলে মেয়েদের আর কি, তারা ওই কাজে লাগিয়ে দিত, বাইরে হোটেলের কাজে পাঠিয়ে দিত, এবং মেয়েরা যদি পালিয়ে যায় তো পালিয়ে যাক, ওতে কোনো যায় আসে না। দিদির কাকার একটি ছেলে আছে। যখন দিদির ওই 25 বছর বয়স, তখন দিদির কাকার ছেলের বয়স ছিল 17 এবং মেয়ের বয়স ছিল 19 বছর। কিন্তু 19 বছর থাকাকালীন সে বিয়ে করেনি। যখন তার 17 বছর বয়স, তখন কিন্তু সে পালিয়ে চলে গেছে একটি ছেলের সাথে। দিদি বলল দিদির কাকার মেয়েকে কিন্তু অতি সুন্দরী দেখতে ছিল, কিন্তু সে পালিয়ে চলে গিয়েছিল। পুলিশ কেস কামারি হয়নি, কারণ তারা চেপেছিল, আর তার কয়েক মাস পরে তার 18 বছর পূর্ণ হয়ে গিয়েছিল, আর কিছু হয়নি। সেখানে রয়েছে, সে সংসার করছে, এবং তার স্বামী ওই যে লেবারি খাটে না রাজমিস্ত্রিদের পাশে, সেই কাজ করে। তো এখানে ওদের নাকি অনেক গর্ব যে মেয়ে তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছে, তো খুব ভালো করেছে। কিন্তু সমস্যা কার? সমস্যা হচ্ছে দিদির। সে পড়াশোনা কেন করছে? এমনি দেখতে খারাপ, আর পড়াশোনা করছে, পরবর্তীকালে বয়স হয়ে গেলে ছেলে পাবে তো ভালো। তখন কিন্তু ওরা কেউ জানতো না যে দিদির অন্য একটা ছেলের সাথে সম্পর্ক হয়েছে। তখন কিন্তু সদ্য সদ্য সম্পর্ক হয়েছিল, দিদি তখন সবে কলেজে উঠেছে। জায়গা জমি তো ভাগাভাগি হয়ে গেল। দিদির বাবার নামে মাত্র 3 কাঠা জায়গা পেল, এবং বাদবাকি সমস্ত জায়গা দিদির কাকা পেয়ে গেল। আর এখানে অনেকে অনেক কারণ দেখাচ্ছে, কারণ দিদির যে কাকা তার ছেলে আছে, দিদির বাবার তো আর কোনো ছেলে নেই, তো জায়গা জমি সেই পাওয়ার প্রাপ্য। এইভাবে মোটামুটি ভালো চলছিল। দিদিরা মানে দিদির বাবা মাকে নিয়ে ভালো ছিল, কোনো সমস্যা ছিল না। এদিকে দিদি বিয়েটা কমপ্লিট করলো, আর দাদা তো তখন চাকরি অলরেডি পেয়েই গেছে, মোটামুটি অনেক বছর হয়ে গেছে, এইবার বিয়ে করবে। দিদিকে বারবার করে বলছে, দেখো তুমি চাকরি করো, তোমাকে তো চাকরি করতেই হবে, কারণ তুমি তোর বাবা মাকে নিজে দেখবে, তো বিয়েটা করি, তারপর তুমি ভালোভাবে পড়াশুনো করো। আমাদের বাড়িতে তো আর কোনো অসুবিধা নেই, কাজ টাজ কিছুই তোমার করতে হবে না, ঠাকুরের কৃপায় মোটামুটি সবাই আছে সাহায্য করার জন্য, তোমার কোনো সমস্যা হবে না। তখন ওই দাদা দিদির বাবা মার সাথে ফোনে কথা বললো, তারা না রাজি হয়ে গেল। তারা দিদিকে বোঝালো যে মা তুই এবার বিয়েটা করে নে, আর না করিস না। এদিকে দেখে শুনে বিয়েটা হবে। দিদিদের বাড়ি থেকে দেখতে যাবে, প্রথম যাবে দাদাদের বাড়িতে। ওই দিনই আর কি দেখে ঠেকে এসে, মানে আগে থেকে তো সব জানাশোনা, কিন্তু তবু যেতে হয় না, ফর্মালিটি মেনটেন করতে হয়, তো সেইভাবেই দিদিদের বাড়ি থেকে 10-12 জন মিলে যাবে দাদাদের বাড়িতে। জাস্ট একটু খাওয়া দাওয়া করলো বা কিছু করলো, সেখান থেকে আবার এই বাড়িতে মানে দিদির বাড়িতে এসে পাকা কথা হয়ে বিয়ের ডেট সেখানেই ফাইনাল হয়ে যাবে। এবার যেহেতু মেয়ের বিয়ে দেবে, আমার মন কষাকষি থাকতেই পারে অন্যের সাথে, কিন্তু আমি আমার মেয়ের বিয়ের সময় বলবো না। তখন দিদির বাবা না দিদির যে পিসিরা আছে, দিদির যে কাকা আছে, তাকে বলতে গিয়েছিল যে ভাই আমি যাব অমুক দিনে, আমার মানে ওই ছেলের বাড়িতে, তো মেয়েটা একটা ছেলেকে পছন্দ করে, তো সেখানে যাব। এর আগে কিন্তু জানতো দিদির কারোর সাথে সম্পর্ক আছে, ওরা এই নিয়ে হয়তো সমালোচনা করতো, কিন্তু জানতো না যে কার সাথে সম্পর্ক, ছেলেটি কি করে, ছেলেটিকে দেখতে কেমন, ফ্যামিলি কেমন, কিচ্ছু জানতো না। আবার এই নিয়ে অনেকে অনেক কথাই বলতো যে মেয়েকে ভালো পড়াশোনা করাবে, চাকরি করাবে, মেয়ে আবার তো ওদিকে মানে ভালোবাসছে একটা ছেলেকে, কিরকম মানুষ করছে, তবু এরা কিন্তু কখনো এই কথায় পাত্তা দেয়নি। এদিকে ভালো কথা, দিদির যে বাবা, মানে আমি কাকু বলেই ডাকছি, সেই কাকু বলতে গেছে দিদির কাকুকে, কিন্তু সে তখন সরাসরি বলেই দিল সে বিয়েতে থাকতে পারবে না। দিদির বাবা শুনে খুব কষ্ট পেয়েছে যে আমাদের মধ্যে তো কোনোদিনও কোনো গন্ডগোল হয়নি, শুধুমাত্র জায়গা জমি নিয়ে একটু মন কষাকষি, কষ্ট তো পাওয়ার কথা আমার, সেখানে তুই এরকম বলছিস, কারণটা কি? বলছে না আমি থাকতে থাকতে পারবো না, আমি তো ঝামেলা নিতে পারবো না। বলছে ঝামেলা তো নিতে হবে না, আমি তো কখনোই বলিনি যে আমার মেয়ের বিয়েতে তোদের একটা পয়সাও দিতে হবে, আমি একটা মেয়েকে মোটামুটি যেটুকু পারি নিজের সামর্থ্য অনুযায়ী বিয়ে দেবো। বলছে না আমি থাকতে পারবো না। দিদির কাকা ওরকম বলছে, ঠিক আছে যখন থাকতে পারবে না, এত জোরাজুরি করা ঠিক না। দিদির বাবা সেখান থেকে চলে আসলো। দিদির পিসিদের ফোন করলো, তারা নাকি একটা কথা বললো, যেখানে ভাই যাবে না, যেখানে দাদা যাবে না, দাদা যাবে না বলতে ছোট পিসির বড় হচ্ছে কাকা, আর তারপরে 2 দিদি আছে, ঠিক আছে, তো ওদের ভাইও হয় দাদাও হয়, তো বলছে না যেখানে ভাই দাদা যাবে না সেখানে আমরা যেতে পারবো না। খুব কষ্ট পেয়েছে দিদির বাবা, বাড়িতে এসে চোখের জলও ফেলেছে। দিদি বারবার করে বারণ করেছিল যে বাবা তোমার কেন যেতে হবে ওদের কাছে, কিন্তু সবাই বলছে, দিদির বাবাও বলছে না তোকে বিয়ে দেবো মা, আমার যাওয়াটা কর্তব্যের মধ্যে পড়ে, তাই আমি ওদের কাছে বলেছি। এইবার আসা বা না আসাটা সম্পূর্ণ ওদের ব্যাপার। আসলো না, রবিবার দিন করে দেখতে গিয়েছিল দাদার বাড়িতে, সবাই দেখে টেকে এসেছে। ও হ্যাঁ, এর মাঝখানে আবার দিদির বাবা কি করেছিল, পাড়ার না 2 জনকে নিয়ে গিয়েছিল, নিতে হয় না, ওদের তো আর ওই শহরের দিকে বাড়ি না, একটু গ্রামের দিকে বাড়ি, কিন্তু তো ওখানে এরকম ব্যাপার ট্যাপার রয়েছে যে পাড়ার সবাইকে একটু কাজে লাগায়, ডাকে বলে, তো পাড়া 2 জনকে নিয়ে গিয়েছিল সেখানে।
এই প্রথম পাড়ার কেউ গেল সেই বাড়িতে, দিদির শ্বশুর বাড়ি, হবু শ্বশুর বাড়ি, তখন সেই বাড়িতে গেল। ছেলেকে দেখে, বাড়িঘর দেখে সবার এত পছন্দ হয়ে গেল যে আর বলার নয়। বাড়িতে এসে সবাই প্রশংসায় পঞ্চমুখ ছেলের বাড়ির। এদিকে পাড়ার যে কজন গিয়েছিল, মাত্র দুজনই গিয়েছিল, আর বেশিরভাগ আত্মীয় স্বজন গিয়েছিল দিদির মামা বাড়ি থেকে, না দিদির এই বাড়ি থেকেও গিয়েছিল, কিন্তু দূর সম্পর্কের, মানে ওই কাকুর দিদির বাবার দূর সম্পর্কের আত্মীয় স্বজন তারা গিয়েছিল, কারণ দিদিকে তারা খুব ভালোবাসে। তো দিদির ওই পাড়ার তুতো যে জেঠুরা আছে, কাকুরা আছে, দুজন গিয়েছিল। তারা এসে এরকম বলছে যে ভীষণ ভালো জায়গায় তোমার মেয়ের বিয়ে দিচ্ছ, ছেলেটাকে যেমন দেখতে সুন্দর তেমনি ভালো চাকরি করে, ফ্যামিলি ভালো, বাবা মা সবাই তো খুব ভালো, তোমাদের মেয়ের জন্য তোমরা এত ভালো জামাই পাচ্ছ, এ তো একটা ভাগ্যের ব্যাপার। তো তোমরা ঠিকমতো আয়োজন করতে পারবে তো? কারণ দিদিরা না তেমন আর্থিক দিক থেকে অতটা সচ্ছল নয়, মোটামুটি করে আর কি চলে যায়, অতটা অসুবিধাও হয় না, কিন্তু ওই দাদাদের মতো একদমই অতটা আর্থিকভাবে সচ্ছল নয়। তো পাড়ার অনেকে বলছে যে অসুবিধা হবে না তো, তোমরা ঠিকভাবে ওদের আদর আপ্যায়ন করতে পারবে তো? তখন দিদির বাবা বলছে কি, আমার যেরকম সামর্থ্য আমি সেরকমই করবো, অসুবিধা হবে না। আর এই যে পাড়ার থেকে দুজন গেছে দিদির শ্বশুর বাড়িতে, মানে হবু শ্বশুর বাড়িতে, তারপরে তো পাড়ায় পুরো রটে গেছে যে দিদির শ্বশুর বাড়ি কতটা বড় লোক। মানে এই কথাটা বলছে বলে কিছু মনে করবেন না, এটাই তো গ্রামে গঞ্জে হয়ে থাকে। তো অতটাও গ্রাম নয় কিন্তু শহরও নয়। তো এরকম পাড়ায় পাড়ায় বলছে, মানে প্রত্যেকটা বাড়িতে বলছে, প্রত্যেকটা না বাড়িতে বললেও দেখবেন একটা বাড়িতে বললেই মোটামুটি সব বাড়িতে খবর পৌঁছে যাবে। তো নিশ্চয়ই তার স্ত্রীকে বলেছে সেই জেঠু, বলার পরে সেই তার স্ত্রী পাড়ায় সমস্ত জায়গায় বলে এসেছে যে অমুক বাড়ির ওই মেয়েটার এত ভালো জায়গায় বিয়ে হচ্ছে, তেমন তো ভালো দেখতেও না, আর এত ভালো জায়গা আমাদের পাড়ার মধ্যেও তো, মানে দূর দূরান্তে পাড়ার মধ্যেও তো এত ভালো জামাই কোথাও দেখিনি। আর এই খবর পৌঁছে গেছে দিদির কাকার বাড়িতে, দিদির পিসিদের বাড়ি থেকে, মানে দিদির কাকার থ্রুতেই সবার বাড়িতে পৌঁছে গেছে আর কি। সবাই তো নিশ্চয়ই অবাক হয়ে গেছে যে ওর এরকম ভালো জায়গায় বিয়ে হচ্ছে, তো ভাবতেই পারছি না। তার পরের রবিবার তারা এই বাড়িতে আসবে, ডেট ঠিক হয়ে গেছে, মানে ওই দিন আসবে, এসে ডেটটা ঠিক করবে। তো দাদা, মানে দিদির বাবা একটা কাজ করেছিল যে আমি এবার আর কাউকে বলবো না, আমি তো ছেলে দেখতে যাওয়ার দিন সবাইকে বলেছি, কিন্তু তারা কেউই আসেনি, তাহলে আমার এখন কেন বলতে হবে? তাই পাকা কথার দিন কিন্তু আর কাউকে জানাইনি। দেখবেন পাড়াতে না কিছু মাতব্বর থাকে, তারা ভীষণ বোঝে। তাদের মধ্যে দু একজন এসে বলছে কি না, পাড়াতে না ওই পাকা কথা দিলে ওরা বলেছিল, প্রত্যেকটা বাড়ি থেকে বয়স্ক কজনকে বলেছিল, মোটামুটি ওই 60 জনের মতো ওরা আয়োজন করেছিল পাকা কথার দিনে। একটি মাত্র মেয়ের বিয়ে দেবে তো মোটামুটি একটু ভালো করে করার ইচ্ছা ছিল। তো তাদের মধ্যে অনেকে বলছে কি, একটা কাজ করলে হয় না দাদা বা ভাই, তুমি তোমার ভাইকে আরেকবার একটু বলো। বলছে না দাদা, না কাকা, এরকম বলতে পারবো না, যা বলার বলা হয়ে গেছে, আমাকে তোমরা কিছু বলো না। ঠিক আছে, ওরা আর কিছু বলতে পারিনি। পাকা কথার দিন চলে আসলো, রবিবার দেখেই ফেলেছিল পাকা কথাটা। সেই দিন ছেলের বাড়ি থেকে সবাই এসেছে, ওদের বাড়ির ফ্যামিলি যারা যারা আছে সবাই এসেছে, খুব সুন্দর করে আয়োজন করেছে। ও মা, যখন এসছে তখন ওই মোটামুটি কটা বাজে, 11টা মতো বাজে। একটু পরেই দেখলো দিদির বাবা সবাই দেখছে যে দিদির তিন পিসে মশাই, দিদির কাকা কাকিমা সবাই এসে হাজির, খুব সুন্দর সেজে গুজে এসছে, আর এত ভালোভাবে কথা বলছে কি বলবো। তখন দিদি বলছে, জানো না বোন, মানে সবাই আমাকে এমনভাবে ভালোবাসছে, এমনভাবে কথা বলছে, মনে হচ্ছে ওরা আমাকে কতই না ভালোবাসে, ওদের আমি আদরের ভাইজি। তবুও আমি সত্যি বলতে অতটা খুশি হইনি, কিন্তু বাবা তো আমার অমায়িক মানুষ, সরল মানুষ, খুব খুশি হয়েছে যে ভাই এসছে, আমার বোনেরা এসছে, তো খুব খুশি হয়েছে সবাই মিলে। কিন্তু পাকা কথাটা ভালোভাবেই হয়েছে, কোথাও কোনো সমস্যা হয়নি, কেউ কখনো কোনো মানে খারাপ কিছু বলেনি, কোনো কাজে ব্যাগরাও ঘটায়নি, ভালোভাবেই সম্পন্ন হয়েছে পাকা কথাটা। জানুয়ারি মাসে বিয়ে ঠিক হয়েছে, নভেম্বর মাসে কিন্তু ওদের ঠিকঠাক মানে কথাবার্তা হয়েছিল আর কি। এর মাঝখানে দিদির বাবা একটা কাজ করেছিল, লজ মানে বিবাহ যে অনুষ্ঠান গৃহ, সেটা বুক করে দিয়েছিল। এইবার এখানে তো দেখে শুনে বিয়ে হচ্ছে না, ভালোবেসে বিয়ে হচ্ছে। তো দাদার বাবা মার সাথে কিন্তু এই দিদির বাবা মার কথাবার্তা মোটামুটি আগে থেকেই হতো, মানে পাকা কথার আগে থেকেই হতো, চেনাশোনা ভালোই হয়ে গিয়েছিল। ওরাই মিলে একটা ডেট ঠিক করেছিল, কারণ অনুষ্ঠান গৃহ পেতে না একটু সমস্যা হয়, বুক হয়ে যায়। তো ওরা ঠিক করেছিল কি পাকা কথার দিনেই আমরা এই ডেটটার কথা বলবো, তো এই ডেটেই একটা কাজ করুন দাদা। মানে এই দাদার বাবা দিদির বাবাকে বলছে যে অনুষ্ঠান গৃহটা আপনারা ঠিক করে নিন। তো সেইভাবে লজটাও বুক হয়ে গিয়েছিল, 12,000 টাকা নেবে আর কি, 2,000 টাকা অ্যাডভান্স দিয়ে লজটা বুক করে রেখেছে। যাই হোক, বিয়ের ডেট তো ঠিকও হয়ে গেল জানুয়ারি লাস্টের উইকে আর কি। তো ওরা সবাই চলে গেল, কিন্তু এখন
দিদির যে কাকা পিসিরা বলছে আমাদের কিন্তু একমাত্র ভাইজির বিয়ে দেব, আমরা কিন্তু বাড়িতেই দেব। এইবার আগে দিদির বাবা কেন লজ বুক করেছিল বলুন তো? ওই যেহেতু বাড়িতে জায়গা অনেক, কিন্তু যেহেতু সমস্ত জায়গায় ভাইয়ের নামে হয়ে গেছে, মাত্র 3 কাঠা জায়গা এই দিদির বাবার নামে, তো কোথায় আর অনুষ্ঠান করবে? তো সেই কারণেই আর কি অনুষ্ঠান গৃহ বুক করেছিল। কিন্তু এখন এরা বলছে যে অনুষ্ঠান কিন্তু বাড়িতেই করতে হবে, আমরা একমাত্র ভাইজি কিন্তু ধুমধাম করে বিয়ে দেব। এখন কি করবে দিদির বাবা? মহা সমস্যায় পড়ে গেছে, আবার নাও করতে পারছে না। যাই হোক, সবার সাথে কথাবার্তা বলে, দাদার বাবা মার সাথেও কথা বলেছে, ওনারা বলেছে যে ওরা সবাই মন দিয়ে এসেছে। তো এইবার না ওই দাদার বাবা মা সবাই জানতো যে দিদির কাকারা কেমন বা কি বৃত্তান্ত, কি কি করেছে ওদের সাথে, এই সমস্ত কিছুই কিন্তু জানতো। কারণ যেহেতু দিদির সাথে দাদার অনেক বছরের সম্পর্ক, তাই সমস্ত কথা দিদি দাদাকে শেয়ার করতো। আর দাদা নিশ্চয়ই বাড়িতে বলেছে। তো ওনারা বলছিল তখন যে ওরা সবাই ভালো মন দিয়ে এসেছে, তো কোনো সমস্যা নেই তো। তো দিদির বাবা তখন বলছে যে না, ভালো মনেই নিশ্চয়ই এসছে, ভেবেছে যে ভাইজির বিয়ে দেবে, সমস্ত হয়তো মন কষাকষি ভুলে গিয়ে এসছে ভালোভাবে বিয়ে দেওয়ার জন্য। ওই যে বললাম না, দিদির বাবা খুব সরল, অতটা কিছু ভাবে না, অত পেঁয়াজ ঘোচ মনের মধ্যে নেই। তো রাজি হয়ে গেছে যে ঠিক আছে বাড়িতেই বিয়ে হবে। লজে কথা বলেছে, 2000 টাকা লস গেছে। ওনারা তেমন কিছু বলেও নি যে বাড়িতে বিয়ে দেবে, ঠিক আছে। আর কি বা বলতে পারে, ওনারা অত কিছু বলেনি। এবার বাড়িতে বিয়ের জন্য সব তোড়জোড় শুরু হয়ে গেছে, কেনাকাটা সমস্ত কিছু, আইবুড়ো ভাত খাওয়ানো শুরু হয়ে গেছে। দিদি প্রথম আইবুড়ো ভাত মামা বাড়িতে খেলো, তারপর আইবুড়ো ভাত পিসিদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে, 3 পিসির বাড়িতে খেতে গেছে, কাকার বাড়িতে খেতে গেছে, ওরা ডেকেছিল। কিন্তু এই যে খাওয়ানোর মধ্যে যে অনেক কিছু আস্তে আস্তে করে ঘটছে, এটা কিন্তু দিদি সত্যি বুঝতে পারেনি। কারণ এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে, অনেক তন্ত্রক্রিয়া চলছে সেই খাবারের মাধ্যমে। সে খাবার খাইয়ে দিদিকে মানে বশ করে আনার চেষ্টা হচ্ছে। কিন্তু প্রথম প্রথম দিদি কিছুই বুঝতে পারতো না, কারণ এই যে খেয়েছে বা 10-12 দিনের মধ্যে দিদির কিছু মনে হয়নি। কিন্তু আস্তে আস্তে দিদিকে পুরো কুড়ে কুড়ে খাচ্ছে এবং দিদির মানসিক অবস্থা পুরো শেষ করে ফেলছে। কারণ দিদির কিছুই হয়নি, কিন্তু দিদির রাগ বেড়ে গেছে। যেখানে দিদি খুব রেগে যেত, আমি এই জিনিসটা জানি এবং মানিও যে যারা মাঙ্গলিক হয় তারা কিন্তু ভালো হয় এবং তারা নিজের পায়ে দাঁড়াতে চায় এবং তাদের সত্যি বলতে একটু রাগ প্রচণ্ড থাকে। দিদি কিন্তু মাঙ্গলিক নয়। এবার আমি কিন্তু মাঙ্গলিকের সঙ্গে রাগের তুলনা করছি না, বাট দিদি সত্যি বলতে বরাবরই রাগ কম ছিল। কিন্তু এই যে আইবুড়ো ভাত খাচ্ছে তারপর থেকে কিন্তু দিদির না রাগ বেড়ে গেছে অতিরিক্ত। কি কারণে দিদি জানে না, কারণ দিদির যে হবু স্বামী হবে সে কিন্তু অমায়িক মানুষ, সে শান্তশিষ্ট মানুষ। রাগ সবার মধ্যেই হয়, প্রত্যেকটা সম্পর্কেই হয়, কিন্তু সেটা একটা সীমিত প্রত্যেকটা সম্পর্কের হিসাবে। তো দিদি কিন্তু আগে তেমন কোনো রাগ করেনি, আর এখন রাগ মানে চেঁচামেচি শুরু হয়ে যাচ্ছে, অনেক পরিমাণে অশান্তির সৃষ্টি হচ্ছে। দিদি বুঝতে পারছে না এরকম কেন হচ্ছে। এই কথাগুলো দিদি যখন তার মামিদের শেয়ার করে, তার মাকে শেয়ার করে, তখন তারা বলে যে দেখো মা, তুমি তো ভালোবেসে বিয়ে করছো, তো এরকম কিন্তু অনেক সমস্যা আসে বিয়ের আগে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আসে সমস্যা। তো হতে পারে যেই মানে বিয়ের আগে যে সমস্যাটা আসার কথা সেটাই আসছে। তুমি রাগটাকে একটু কন্ট্রোল করো মা, তুমি তো এরকম মেয়ে নও, তুমি কেন রাগ করছো? দ্বিতীয় ভাবে যে আমি সত্যি এরকম রাগ করছি কেন, আমি তো কোনো কিছু সহ্য করতে পারছি না, আমি রাগ কন্ট্রোল করতে পারছি না, এবং আমি আমার হবু স্বামীকে অনেক কটু কথাও বলে দিচ্ছি, যেটা কিন্তু না বললেও হয়। এবার এর কারণ কি দিদি একদমই বুঝতে পারছে না। আস্তে আস্তে বিয়ের ডেট কিন্তু চলে আসলো। আগের দিন মেহেন্দির অনুষ্ঠানও হয়েছিল, খুব ধুমধাম করে বিয়েটা হচ্ছে, মানে ভীষণ ভালো করে নয়, কিন্তু ওদের মতে যে আমার বিয়েটা, আমার দিদি বলছে আমার বিয়েটা সত্যি খুব ভালোভাবেই হয়েছিল, খুব ভালোভাবে মানে আয়োজন করে হয়েছিল। মেহেন্দির অনুষ্ঠানও হয়েছিল, সেখানে তার পিসিরা, পিসেমশাই, তাদের ছেলে মেয়েরা সবাই এসেছিল, আনন্দ করেছিল প্রচুর। গায়ে হলুদের দিন ছেলের বাড়ি থেকে হলুদ আসলো। দিদির কিন্তু আশীর্বাদ 1 সপ্তাহ আগে হয়ে গিয়েছিল, সেদিন আশীর্বাদ ছিল না দিদির। হলুদ এসেছিল, ওরা তত্ত্ব নিয়ে এসেছিল। আসার পরে গায়ে হলুদ সমস্ত কিছু হলো। এইবার দিদিদের বাড়িতে একটা নিয়ম আছে যে গায়ে হলুদের যে শাড়ি না, ওটা যেমন তেমন জায়গায় রাখা যায় না। ওদের বাড়ির নিয়ম হচ্ছে যে মাটির নিচে পুঁতে রাখতে হবে নির্দিষ্ট জায়গায়। এইবার এই যে পুঁতে রাখতে হবে এটা কিন্তু দিদির মা জানতো না। দিদির মা জানতো সেই গায়ে হলুদের যে মানে শাড়িটিকে একটা ভালো জায়গায় বা ভালো ব্যাগের মধ্যে রেখে নির্দিষ্ট জায়গায় একটু লুকিয়ে রেখে দেবে, এইটুকু জানতো। তখন দিদির যে পিসিরা তারা এসে বলল যে বৌদি একটা কথা বলি, তুমি হয়তো জানতে না, মা কিন্তু এই জিনিসটা করতো। মা কিন্তু আমাদের গায়ে হলুদের শাড়ি বা যদি আমাদের কোনো আত্মীয়স্বজনের বিয়ে হতো সেখানে গিয়ে কিন্তু মা বলতো যে গায়ে হলুদের শাড়ি কিন্তু মাটির তলায় পুঁতে রাখতে হয়।
এই কথা আবার দিদির মা শুনে দিদির মাসি মামিদের বলে। সেখানে তার মাসিও বলে যে না, অনেকে শুনেছে এরকম নিয়ম আছে যে মাটির তলায় পুঁতেও রাখে। ভালো কথা, যখন দিদির মাসি বলেছে, কারণ সত্যি বলতে দিদির না ওই মানে মা তেমন একটা বিশ্বাস করে না, কারণ ভালো সম্পর্ক তো কোনোদিনই না। তাই দিদির মা জানে যে আমার মেয়ের কখনো এরা ভালো চায় না। এই যে আইবুড়ো ভাত খাবে, সেখানে কিন্তু দিদির মা একটু না না করছিল, কিন্তু না করেও বা কী করবে, ওরা সবাই এতটা এগিয়ে এসেছে, এত ভালোভাবে হচ্ছে মেয়ের বিয়ে, বুঝতেই তো পারছেন সিচুয়েশনটা, কিছু বলতে পারছিল না। তাই ওরা কোনো কিছু বললে না দুবার যাচাই করে নেয় যে জিনিসটা সঠিক তো। তো দিদির মাসি বলল যে না বোন, এরকম ব্যাপার আছে, অনেক জায়গায় শুনেছি, আমাদের নিয়মে নেই কিন্তু অনেক জায়গায় শুনেছি মাটির তলায় পুঁতে রাখে। তো যখন দিদির গায়ে হলুদ হয়ে যায়, সেই শাড়িটি কোথায় পুঁতে রাখবে এটা দিদির মা কাউকে বলতে চায়নি যে কোন জায়গায় আমি পুঁতে রাখবো। দিদির মা বলেছিল একটা কাজ করি, শাড়িটিকে আমি কোথাও একটা রেখে দিই, শোকেসের মধ্যে বা খুব সুন্দর করে রেখে দিই, তারপরে বিয়ে পর্ব মিটে গেলে আমি কোথাও একটা পুঁতে রাখবো। কিন্তু সেই সময় যখন দিদির মা সেই শাড়িটিকে, কারণ দিদি শাড়িটি খুলে দিদির মায়ের কাছেই দিয়েছিল, তখন দিদির মা নিয়ে ঘরে ঢোকে, পিছন পিছন দিদির 3 পিসি, একজন না দুজন না 3-3টে পিসি, সাথে দিদির কাকিমা ঘরে চলে এসেছিল। বলছে বৌদি বৌদি শাড়ি কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? বলছে কেন, শাড়ি রেখে দিতে যাচ্ছি। বলছে না পুঁতবে না। বলছে এখন কোথায় পুঁতবো, এখন পরে পুঁতবো, খানে রেখে দিই। বলছে না না এখনই পুঁততে হবে, চলো, তুমি জানো না যে পুঁততে হবে আজকেই। বলছে এটা তো শুনিনি যে আজকেই পুঁততে হবে, পরে পুঁতলেও তো হচ্ছে। বলছে না না এখনই পুঁততে হবে, চলো, জায়গা জমি তো অভাব নেই আমাদের, ওই তো এক জায়গা পুঁতলেই হলো। বলছে না, দিদির মা তখন বলছে যে যদি এই শাড়িটি পুঁততেই হয়, মানে রেখে দিতে হয় মাটির তলায়, তাহলে আমাদের জায়গাতেই রাখবো। বলছে না না দিদি, জায়গা মানে তোমার শ্বশুরেরই জায়গা, আমার বাবার জায়গা, একই তো জিনিস, ওরই তো ঠাকুরদা, চলো না এক জায়গা পুঁতে রাখলেই হবে। দিদির মার মনে না কু ডাকছিল, কিন্তু সেই সময় সবাই মিলে দিদির মাকে এমনভাবে বলছে যে না না বোন, তুই বা দিদি, সবাই বলছে যা বলছে তাই কর, সমস্যা নেই, পুঁতে তো রাখাই যায়, যখন ওরা হেল্প করছে তো যা। তখন দিদির মা কি করলো, দিদির পিসিদের সাথে আর দিদির কাকিমার সাথে গেল, দিদির মাসিও সেখানে গিয়েছিল, এক জায়গা পুঁতে শাড়িটিকে ভালোভাবে মাটি চাপা দিয়ে রেখে আসলো, রেখে ওখান থেকে চলে আসলো। কিন্তু দিদির মার মনে না প্রচণ্ড পরিমাণে খুঁতখুত করছিল যে আমি কাজটাকে ঠিক করলাম, কোনো কিছু সমস্যা হবে না তো। কিন্তু তবুও মেয়ের বিয়ে বলে কথা, বাড়িতে প্রচুর লোকজন, মেকআপ আর্টিস্ট আসবে সাজাতে, প্রচুর ঝামেলা রয়েছে বাড়িতে, সেই করতে করতে আবার কাজের মধ্যে দিদির মা ডুবে গেছে, ওই কথাটা মাথা থেকে বেরিয়েই গেছে। তারপরে কিন্তু সত্যি বলতে আর মনেই নেই। মেয়ে বিদায় হয়ে গেল, রাত্রেবেলা 12টার পরে গিয়েছিল, যাওয়ার পরে মানে মেয়ে চলে গেল, তার পরের দিন তত্ত্ব সাজানো দিয়ে, পরের দিন কন্যাযাত্রী যাওয়া দিয়ে, মানে এই কদিনের মধ্যে সত্যি বলতে কিচ্ছু মনে নেই। বিশেষ করে মেয়ের শোকে আর কি, মানে মেয়ের জন্য কষ্ট হচ্ছিল তো, একটি মাত্র মেয়ে, আর মা মেয়েকে খুব ভালোবাসতো, মেয়েও মাকে খুব ভালোবাসতো, তো সেইভাবে না আর কোনো কিছু ভাবতে পারছিল না। কন্যাযাত্রী ওরা গেল, ওখান থেকে চলে আসলো। যেদিন বাড়িতে আসলো, মানে বউ ভাতের দিন আর কি, রাত হয়ে গেছে আস্তে আস্তে, সেদিন না একটা কুকুর, ওই দেখবেন কুকুর ডাকে না খুব খারাপভাবে, বিশ্রীভাবে ডাকে, অনেকে তাড়িয়ে দেয় যে এই ডাকটা ভালো না, কু ডাক যেটাকে বলে আর কি, সেভাবে না সারাটা রাত ধরে ডেকে গেছে। দিদির মা সেই রাতে ঘুমোতে পারেনি। দিদির মার মনে নিজেরই মনে কু ডাকছিল যে সমস্ত কিছু ঠিকঠাক থাকবে তো, কারণ এই কুকুরের ডাক না যখনই হয় কিছু না কিছু একটা বিপদ ঘটে, বিপদের সংকেত দেয়। দিদির মা সারা রাত ঘুমায়নি, শুধুমাত্র চোখের জল ফেলে গেছে। দিদির বাবাকে বলছে যে সমস্ত কিছু ঠিক থাকবে তো, দেখো না কুকুরটা কেমন করছে। এদিকে দিদির মা যেভাবে কান্নাকাটি করছে সেটা দেখে না দিদির বাবা আবার বাইরে কি কুকুরটাকেও নাকি তাড়িয়ে দিয়েছিল, কিন্তু না, তাড়িয়ে দিলে চলে যায়, আবার এসে ওরকম ডাকাডাকি করে। সেই করতে করতে দিদির মার ভোরবেলা দিকে ঘুম এসছে, কিন্তু যখন সে ভোরবেলা ঘুমিয়েছে সেই সময় ভোরবেলাতেই দিদির মা স্বপ্নে দেখে যে যেখানে শাড়িটা পুঁতে রেখেছিল, মানে আবছা আবছা স্বপ্ন তো আর অতটা বাস্তব হয় না, মানে বাস্তব মতো দেখায় না, তো ওরকম দেখছিল যেখানে শাড়িটা পুঁতে রেখেছে সেখান থেকে না কেমন যেন কলকল করে রক্ত বেরোচ্ছে, শুধু এইটুকুই, আর কিচ্ছু দেখেনি। ঘুম থেকে ওঠার পরেই দিদির মার পুরো মনে আছে স্পষ্ট, যেহেতু ভোরবেলা স্বপ্ন তো ভোলেনি সে, কারণ অনেক সময় রাত্রেবেলা স্বপ্ন দেখলে না ভুলে যায় সকালে যে কি স্বপ্ন দেখেছিলাম, কিন্তু যেহেতু ভোরবেলার স্বপ্ন এবং স্বপ্ন দেখার পরেই তার ঘুম ভেঙেছিল, তো তারপরেই কিন্তু দিদির মা ঘুম থেকে ওঠার পরে সমস্ত কিছু মনে রেখেছিল এবং তার কষ্ট হচ্ছিল। সেই ঘুম থেকে উঠে সে দৌড়ে চলে গিয়েছিল যেখানে শাড়িটা পোতা ছিল সেইখানে, গিয়ে দেখছেন না সমস্ত কিছু মোটামুটি ঠিকঠাকই আছে। এবার সে তো আর ওই মাটি খুঁড়ে দেখতে পারছে না যে শাড়ি ঠিক মতো আছে কিনা, জিনিসটা ঠিক হবে কিনা, কারোর কাছ থেকে না জেনে শুনে তো করার ঠিক হবে না, নিজের মেয়ের ব্যাপার বলে কথা। তখন ওই কাকিমা আর কিছু দেখেনি, বাড়িতে চলে এসেছিল। আসার পরে বাড়িতে তো লোকজন ছিল, ওদের আবার খেতে দিতে গোছাতে গোছাতে আবার ভুলে গেছে মোটামুটি।
এদিকে আমি দিদির কথা একটু বলি। বৌভাতের দিনটা মোটামুটি ভালোভাবে মিটেছে। রাগ রয়েছে, এর মাঝখানে দিদি যে রাগ কন্ট্রোল করবে, রাগ কন্ট্রোল কিন্তু করতে পারিনি। আর যেহেতু দিদির যে হাজবেন্ড, সে দিদিকে না খুব খুব ভালোবাসে, মানে ভীষণ ভালোবাসে। দিদির হাজবেন্ডও ভাবছে যে রাগ করছে কেন, নিশ্চয়ই ওর কোথাও কোনো সমস্যা হচ্ছে মানসিকভাবে শারীরিকভাবে, তার জন্যই হয়তো সে রাগারাগি করছে। তাই যত দিদি রাগ করছে, দিদির হাজবেন্ড এত ভালো, দিদিকে বেশি করে আগলে রাখছে। নিশ্চয়ই ওর কোনো সমস্যা হচ্ছে বলেই রাগ করছে, কারণ ও তো এরকম মানুষ নয়, তাই আরও বেশি করে ভালোবাসছে। কিন্তু এই ভালোবাসা দিদির সহ্য হচ্ছে না, দিদি বেশি বেশি করে রেগে যাচ্ছে। কিন্তু যাই হোক, বৌভাতটা ভালোভাবে মিটেছিল, কোনো ঝুট ঝামেলা, কোনো অশান্তি হয়নি। পরের দিন মানে দিদির শ্বশুর বাড়িতে প্রচুর লোকজন ছিল, ওদের খেতে দেওয়া। সেদিন প্রথম রান্না করবে দিদি শ্বশুর বাড়িতে, বেশি কিছু না, একটা পদ রান্না করলেই হবে। রান্নাও করেছে, ভালোও খেতে হয়েছে, সমস্যা সেখানে কিছু হয়নি। ওদের খেতে দেওয়ার পরে দুপুর যখন সে খেতে বসে, তখন দিদির মাথা নাকি পুরো ঘুরে গেছে, সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেছে। এটা কিন্তু অস্বাভাবিক ওদের কাছে কিছুই লাগেনি, কারণ এই কদিন যেভাবে বিয়ের ধকল গেছে, ঠিকমতো খাওয়া না, ঘুম না, এটা হতেই পারে, কমন ব্যাপার। তো সেভাবে ডাক্তার বাড়িতে ডাকা হয়েছিল, তিনি বলেছেন হ্যাঁ এই সমস্যা হয়েছে, প্রেশারের সমস্যা হয়েছে, ওষুধপত্র সমস্ত কিছু দিয়েছে, স্যালাইন পর্যন্ত দিতে হয়েছে। দেওয়ার পরে সে কিন্তু একটু সুস্থ হয়েছে। সেই দিন আস্তে আস্তে অনেক লোক চলে গেছে, মানে আত্মীয় স্বজন চলে গেছে। পরের দিন কিছু ছিল, তারাও সকালবেলা খাওয়া দাওয়া করার পরে চলে গেছে। কিন্তু সেই দিন রাত্রেবেলায় দাদা এরকম ঘটনা, মানে দাদা বলতে দিদির যে হাজবেন্ড, সেরকম ঘটনা নাকি কোনোদিনও শোনেনি আর দেখেও নি। রাত্রেবেলা গেছে দিদির রুমে আর কি গেছে, দাদা কোথাও বাইরে হয়তো গিয়েছিল, সেখান থেকে আসার পরে দিদির মানে ওদের রুমে গেছে। যাওয়ার পরে দেখছে দিদি পাগলের মতো বসে রয়েছে, দিদির চোখ মুখ পুরো উল্টে গেছে, এবং সেটা ভয়ানক ব্যাপার। দিদি বলছে যে বিশ্বাস করবে না, আমাকে যখন, আমি তো যখন জানি না কি হয়েছিল, কিন্তু আমাকে পরে বলেছে যে এরকম ব্যাপার, যেটা আর কি সিনেমায় হয় না, যে চোখ মুখ পুরো উল্টে গেছে, ভয়ানক ব্যাপার হয়ে গেছে, বিভৎস ভূতের সিনেমায় বেসিক্যালি যেটা হয়ে থাকে, তো সেটাই হয়েছিল। দিদির চোখ মুখ সেম পুরো ভূতের মতো লাগছিল, চুলটুল পুরো এলোমেলো, এবং চুপ করে সে বসেছিল না, সে যেন কেমন যেন বিড়বিড় করছে। দাদা না প্রথমে ভয় পেলেও পরে ভাবছে দিদি নিশ্চয়ই আর কি করছে। ছোটবেলায় অনেক সময় হয় না, আমরা করতাম, চোখ টোক পুরো উল্টে দিতাম, ওই চোখের পাতাটা ভয় দেখাতাম, সেরকমও নয়, সে তার থেকেও বিভৎস। তো দাদা ভাবছে যে হয়তো ও ওরকম করতে পারে, অনেকে কম করতে পারে, অনেকে বেশি করতে পারে, হয়তো সেভাবেই ওরকম করছে ভয় দেখানোর জন্য। তখন দাদা বলছে যে কি মিষ্টি, দিদিকে না, মানে দিদি ডাক না মিষ্টি, সবাই মিষ্টি বলেই ডাকে। বলছে কি মিষ্টি, তুমি আমাকে এরকম ভয় দেখাচ্ছ কেন, আমি কিন্তু ভয় পাচ্ছি না, তুমি তো হেরে গেলে, তুমি তো আমাকে ভয় দেখাতে পারলে না। এই যে কথাটা যখন বললো, পুরো সিনেমার মতো, বলছে পুরো সিনেমা মনে হবে। আমি নাকি তখন উঠে এসে, দিদি বলছে আমি তখন উঠে এসে তোমার দাদার গলাটা পুরো চিপে দিয়েছিলাম। বিভৎস পরিস্থিতির সৃষ্টি হয়ে গিয়েছিল তখন, তোমার দাদা কথা বলতে পারছিল না। সেই সময় নাকি যে গোঙানির আওয়াজটা হচ্ছিল, সেটা শুনে দাদার বাড়ির সবাই চলে এসেছিল, এসে দেখে দিদির ওরকম অবস্থা, বিভৎস রূপ তার, এবং সে খুব খারাপ কাণ্ড ঘটাচ্ছে তার নিজেরই স্বামীর সাথে। সবাই এসে মানে প্রায় 5-6 জন মিলে দিদিকে ছাড়াতে পারছে না, দিদির গায়ে এতটা পরিমাণে শক্তি। যখন দিদিকে ছাড়িয়ে নেয়, তখন দিদির সঙ্গে সঙ্গে আবার অজ্ঞান হয়ে পড়ে যায়। কিন্তু যখন তার জ্ঞান ফেরে, ডাক্তার এসেছিল, ডাক্তার আসার আগে জ্ঞান ফিরে এসেছিল, তখন দিদি পুরো স্বাভাবিক। সে ডাক্তার আসার পরে ডাক্তারকে বলা হলো যে এরকম এরকম সমস্যা হয়েছিল, কিন্তু ডাক্তার তখন একটা কথাই বলল যে এটা নাকি মানসিক সমস্যা, কোনো সমস্যাও আছে সাইকিয়াট্রিস্ট দেখাতে, নার্ভের সমস্যাও হতে পারে, এই দুটো সমস্যা বলে সে চলে গেল। এদিকে বাড়িতে না দিদির যে মানে শাশুড়ি মা, মানে তার শাশুড়ি, দিদির আর কি ঠাম্মা শাশুড়ি, সে বেঁচে ছিল তখন, তিনি আবার একটু রাগারাগি করছিলেন। তিনি বলছিলেন যে মেয়ের এরকম রোগ আছে, এটা তো আমরা জানতাম না, এরকম রোগী মেয়েকে বিয়ে দিয়েছে। দিদির শাশুড়ি না খুব ভালো, তখন সে বলছে যে মা আপনি এরকম কি কথা বলছেন, হতে পারে অন্য কোনো সমস্যা, আর আমার ছেলে জানবে না, ওদের তো অনেক বছরের সম্পর্ক। তখন দাদা বলছে যে না মা, ওরকম তো সমস্যা আমি শুনিনি, কোনো দিনও শুনিনি বা দেখিনি, এরকম তো সত্যি আমি জানি না। তখন দিদির বাবা মাকে ফোন করা হলো, দিদির বাবা মা বললো যে না, আমার মেয়ের সত্যি বলছি, বিশ্বাস করুন আমার মিথ্যে কথা বলছি না, আমার মেয়ের কোনো সমস্যা নেই, ওর এরকম তো সমস্যা নেই, কোনো দিনও কিছুই হয়নি, এরকম কেন হচ্ছে। এদিকে মেয়ের শরীর খারাপ শুনে ওরা সবাই চলে এসছে, দিদির মানে বাবা মা, দিদির মামা বাড়ি থেকে কিছু এজন এসেছে, দিদির পিসিদের ওরা বলেনি, আর ওরা এসেছে। আসার পরে মেয়েকে দেখছে, স্বাভাবিকই আছে, কিন্তু যা শুনছে দাদার মুখে, ওরা শুনে তো ভীষণ কান্নাকাটি করছে, বিশেষ করে দিদির মা, যে মেয়েটার এরকম কি হয়ে গেল। ওরা চুপচাপই রয়েছে।
তখন দাদা বলল ঠিক আছে আপাতত বাড়িতেও থাক, যদি এরপরে কোনো সমস্যা হয় তখন না হয় সাইকিয়াট্রিস্ট বা ভালো নার্ভের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যাবে। তারপর দিদির বাবা মা, দিদির মামা মামি যারা এসেছিল তারা আবার চলে গেছে। চলে যাওয়ার পর দিদি তখন বলছে যে আমি সত্যি কি করেছিলাম বলো তো। বলছে তেমন কিছু করোনি, আমাকে ভয় দেখাচ্ছিল। বলছে না সত্যি কথা বলো না। বলছে এরকম এরকম করছিলে। বলছে সত্যি বিশ্বাস করো আমার তো কোনোদিন কোনো নার্ভের সমস্যা নেই, তাহলে এরকম কেন হলো। তখন কিন্তু রাত অনেক বাজে, প্রায় 1:30-2টো বেজে গেছে। এবার যেহেতু দিদির বাড়ি তেমন বেশি দূরেও নয়, তাই ওরা চলে যেতে পেরেছে। কিন্তু ওই রাত্রেবেলায় ওরা কিন্তু তখন কেউ ঘুমোয়নি, বসে বসে তখন এইসব কথাই হচ্ছে। তখন 2টোর বেশি বেজে গেছে, দুজন ওরা শুয়ে পড়েছে। কিন্তু সেই রাত্রেবেলায় আবার ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়। দিদি আবার দাদার গলা চিপে ধরে, দাদাকে মারার চেষ্টা করে এবং শুধু বলে তোকে আমি মেরেই ফেলবো, তোকে মেরেই ফেলবো, আমার তোকে চাই না, জানিস আমি কে, আমি জানিস কে। এই কথা বলে সে নাকি আবার অন্য কারোর নাম উচ্চারণ করে, এবং সেটা মুসলিম নাম। সেটা কিন্তু হিন্দু নাম ছিল না, একটা মহিলার নামই ছিল, কিন্তু সেটা মুসলিম নাম তার মুখের থেকে সে উচ্চারণ করেছিল। আবার বাড়ির লোকজন চলে এসেছে, সবাই অসন্তুষ্ট। দিদির বাবা মাকে আর ফোন করেন, যেহেতু ওরা এই রাত্রেবেলায় বাড়িতে গেল। এখন ফোন করলে ওরা টেনশনও করতে পারে, কিন্তু কি করবে তারা এখন। দিদির যে ঠাম্মি শাশুড়ি সে তো চিৎকার করেই যাচ্ছে যে ওদের ফোন কেন করবে না, ফোন করো, ওরা নিশ্চয়ই কিছু লুকোচ্ছে। কিন্তু দিদির শ্বশুর শাশুড়ি তারা কিন্তু সত্যি খুব ভালো, তারা আর বলতে চায়নি। পরের দিন সকাল হলেই দিদিকে নিয়ে যায় একটা ভালো ডাক্তারের কাছে। তারা অনেক ওষুধপত্র দেয়, কিন্তু রেগুলার এই কাণ্ডটা চলছে, বিশেষ করে রাত্রেবেলা চলছে। আর শনি মঙ্গলবার হলে জিনিসটা আরও বেশি হচ্ছে এবং ভয়ানক হচ্ছে। শুধুমাত্র সে অন্যের ক্ষতি করছে না, অন্যের বলতে শুধুমাত্র দাদারই ক্ষতি করে, কারণ সে রাত্রেবেলা দাদাকেই কাছে পায়, আর তো কাউকে পায় না। কিন্তু আবার এখন শনি মঙ্গলবার হলে সে তো অন্যের ক্ষতি করার চেষ্টা করছে, দাদার ক্ষতি করার চেষ্টা করছেই, উপরন্তু সে নিজেরও ক্ষতি করছে। নিজের মুখ হাত পা নখ দিয়ে আছড়ে একেবারে একাকার করে ফেলছে। এরকম করতে করতে কিন্তু প্রায় 9-10 দিন চলে গেছে, কোনো ওষুধে কোনো রকম কাজ হচ্ছে না। আরও প্রায় 2-3 দিন চলে গেল, কিছুই হচ্ছে না। ডাক্তার একের পর এক চেঞ্জ করা হচ্ছে, সাইকিয়াট্রিস্টও দেখানো হচ্ছে, অনেকভাবে অনেক কিছু করা হচ্ছে মাত্র 14-15 দিনের মধ্যেই। কত ওষুধ খাবে সে তো ওরকম করছে, উপরন্তু তার শরীর পুরো ভেঙে গেছে। দিদির এমনি হেলদি ফিগার, কিন্তু সে পুরো রোগা হয়ে গেছে এখন এই কদিনের মধ্যে। এদিকে দিদির বাবা মাও বহুবার এই বাড়িতে এসেছে, তো তাদের কাছ থেকে কীভাবে লুকোবে। আর আসার পরে দিদির বাবা মা যখন এসেছিল আর কি, তখন কিন্তু দিদির ঠাম্মি শাশুড়ি অনেক কড়া কথা বলেছিল, অনেক অপমান করেছিল। ইদানি আবার দিদির শ্বশুর শাশুড়ি ওরা প্রতিবাদ করছে ঠিকই, কিন্তু না তেমন হেসে খেলে আর কথা বলছে না, একটু মুড ওদের অফ রয়েছে। এদিকে দিদির বাবা মা আসলে কথা বলছে, কিন্তু এখন তেমন হেসে খেলে আর কথা বলে না। দিদির বাবা মা বুঝতে পারছে যে ওরাও হয়তো অখুশি, কিন্তু কিছু বলতে পারছে না। মানুষরা হয়তো ভালো, কিন্তু আর কত সহ্য করবে যে নতুন একটা বৌমা বাড়িতে নিয়ে এসেছি আর সেরকম ব্যবহার করছে। কিন্তু দিদির যে স্বামী, সে কিন্তু এখনো পর্যন্ত একটা কড়া কথা দিদিকে বা দিদির বাবা মাকে বলেনি। সে সবসময় দিদিকে সাপোর্ট করে যাচ্ছে, কারণ তার তো অফিসও আছে, অফিসও যেতে হবে। কিন্তু এর মাঝখানে প্রায় 4-5 দিন অফিস ছুটিও গেছে দিদিকে সামলানোর জন্য, দিদিকে ডাক্তার দেখানোর পিছনে টাইম গেছে, কিন্তু সে তবুও কিন্তু রাগ করেনি। এই করতে করতে 1 মাস গেছে, দিদির শরীর মোটামুটি 20 কেজি তো কমে গেছেই, ওয়েট পুরো অর্ধেকের আরও খারাপ হয়ে গেছে বলতে গেলে। দিদির দিকে তাকানো যাচ্ছে না, এত শরীর খারাপ, কত ডাক্তার দেখানো হচ্ছে, কিন্তু তবুও কোনো ওষুধে কোনো কাজ হচ্ছে না। শেষমেশ একদিন দিদির বাবা মা আসলো, রেগুলারই আসছে, কিন্তু বলছে আর কি সেদিন আসার পরে না দিদির যে ঠাম্মি শাশুড়ি সে তো অনেক কড়া কথা বলেছে। সে এমন কিছু বলতে বাধ্য হলো যে তোমরা একটা কাজ করো, মেয়েকে বাড়িতে নিয়ে যাও, সুস্থ হলে আবার পাঠিও। দাদা কিন্তু রাগ করছিল যে না, ও এখানেই থাকবে, ও আমার স্ত্রী, কেন ওর বাবা মার কাছে পাঠাবো, আমি ওকে সুস্থ করব। কিন্তু দিদির বাবা মাও না একটু লজ্জিত বোধ করছিল, অপমানিত বোধ করছিল। ওরাও বুঝছিল যে না, মেয়েকে সাথে করে নিয়ে যাই। মেয়েকে নিয়ে আসা হলো, দিদি তখন চলে গিয়েছিল আর কি ওই বাড়িতে, দিদির বাপের বাড়িতে নিয়ে গিয়েছিল। কিন্তু সেই সময় এই যে এতদিন শরীর অসুস্থ, ওরা তো জানতে পেরেছে, দিদির যে পিসিরা, দিদির যে কাকা, সবাই কিন্তু জানতে পেরেছে। একটি বারের জন্য দেখতে তো যায়নি, এমনকি জানেন ফোন পর্যন্ত করেনি। দিদি এই বাড়িতে এসেছে, দেখতে এসেছে তারপরে, কিন্তু এসে শুধু কড়া কথা বলে যাচ্ছে, বলছে দেখেছিস তো ভালো জায়গায় বিয়ে করেছিলি, এখন কি হলো, তোকে তো তাড়িয়েই দিল। দিদির এত মানসিক অবস্থা খারাপ, সে কিন্তু আর কিছু বলেনি। আর যখন ওরা এসছিল ওদের সামনে কিন্তু পুরো মাথা নিচু। আর সত্যি বলতে দিদি না তেমন অন্য কারোর সাথে খারাপ ব্যবহার করে না, বিশেষ করে রাত্রেবেলায় তেমন একটু করে খারাপ ব্যবহার। আর রাগ আছে, রাগ সে করছে, কিন্তু এই যে একটা ভয়ানক ব্যাপারগুলো সে ঘটায়, এটা শুধুমাত্র রাত্রেবেলায় ঘটায়,
আর সেটা একমাত্র দেখতে পেয়েছে তার স্বামী, আর স্বামীর সাথেই সে বেসিক্যালি জিনিসগুলো করে থাকে। কিন্তু যখন পিসিরা এসছিল, কাকু কাকিমা এসছিল, তখন কিন্তু তার মাথা নিচু ছিল, সে কোনো কথা বলছিল না। তার মানসিক অবস্থা খুবই খারাপ, শারীরিক অবস্থার কথা তো বলছি না। কিন্তু দিদির বাবা মা তখন বলেছিল, একটা কথা বলি, তোরা এসছিস আয়, কিন্তু এসে এরকম খারাপ কথাগুলো বলিস না। কিন্তু তারা সেদিন ঝগড়া করার উদ্দেশ্যে এসেছিল। এই যে তাদের মন মানসিকতা খারাপ, কিন্তু তারা তখন বেশি বেশি করে খারাপ কথা বলছিল। এমনও নাকি অনেক কথা বলছিল যে বড় গাছে নাও বাঁধা, বা দিদি যেটা বললো সেটাই বলছি, মানে এরকম ধরনের কথাও বলেছিল। মানে তাদের হয়তো প্রচুর পরিমাণে রাগ ছিল, সেই রাগটা সেদিন ঝেড়ে পুরো দিয়ে চলে গেল। যা যা রাগ ছিল সমস্ত কথাই সেদিন এসে বলে গেল, ওদের একেবারে মানসিকভাবে পিষে দিয়ে গেল। তারপর তারা মনের আনন্দে সেখান থেকে চলে গেল। পাড়াতে নাকি ওরা বলেও বেড়াচ্ছে যে সংসার ভেঙে গেছে, ডিভোর্স হয়ে গেছে, তাড়িয়ে দিয়েছে ওই বাড়ি থেকে। খুব আনন্দ পাচ্ছে, কারণ পাড়ার লোকজন তো অনেকে ভালোবাসে এদের, মানে দিদিদের। তারা এসে এসে বলছে যে ওরা না এরকম কথা বলে বেড়াচ্ছে। কিন্তু এর মাঝখানে দাদা বা দুদিন পরে এসেছিল, ফোন করেছিল। দাদা না রেগে গিয়েছিল মাঝখানে আর কি, কেন তার বউকে নিয়ে যাওয়া হলো। রাগের কারণে আসেনি দুদিন, তারপরে রেগুলারই আসছে। কিন্তু এই যে আসছে, এটা নিয়েও অনেক কথা হচ্ছে যে কি ব্যাপার, আসছে কেন, সম্পর্ক তো ভেঙে গেল, তাহলে আসছে কেন। এর মাঝখানে আবার দিদির মামা বাড়ি থেকে একজন, মানে কাছের আত্মীয় না, ওই মামির, মানে দিদির যে মামির তার মায়ের বোন আর কি, সে এইসব বিষয়ে খুব ভালো জানে। সে এসেছিল দেখতে। আসার পরে সে বলেছিল, একটা কাজ করতে পারবি, একে নিয়ে এক জায়গায় যেতে হবে, যেতে পারবি? বলছে হ্যাঁ যেতে পারবো। কোথায় যাব? বলছে কালীবাড়িতে যাব, নিয়ে যেতে হবে ওকে। তো সেইভাবে এরা না রাজি হয়েছে, কারণ আগে হলে হয়তো বিশ্বাস করতো না, কিন্তু এখন যা পরিস্থিতি হচ্ছে, মেয়েকে তো কোনো ডাক্তারও ঠিক করতে পারছে না। তাই ওরা সত্যি বলতে গিয়েছিল সেই কালীবাড়িতে। যাওয়ার পরে মেয়েকে দেখে নাকি বলেছে সেখান থেকে যে মেয়েকে তো ক্ষতি করা হয়েছে, মেয়ের মধ্যে আত্মা প্রবেশ করানো হয়েছে, এবং সেটা আজকে থেকে নয়, অনেক দিন ধরেই হচ্ছে। আস্তে আস্তে ওকে সেগুলো খাইয়ে দুর্বল করানো হচ্ছে, এবং তারপরে একটা সুযোগ বুঝে ওর মধ্যে আত্মা প্রবেশ করানো হয়েছে। উনি বলছেন যে আজকে আমি কিছু দিচ্ছি, একটা মাদুলি দেব, এতে কিছু হবে না, তোরা একটা কাজ কর। সেই দিন শনিবার ছিল, বলছে তোরা মঙ্গলবার আয়, আমি সমস্ত কিছু দেখে রাখবো, এবং আমি বলতেও পারবো যে ওর কি হয়েছে, কে কি করেছে। সেদিন আমি বড় যজ্ঞ করব সমস্ত কিছু জানার পরে। ভালো কথা। দিদিকে মানে মাদুলি বেঁধে দিল হাতে। সত্যি বলতে মাদুলি বেঁধে দেওয়ার পরে দিদি কিন্তু সুস্থ হয়নি, কিন্তু আর খারাপ কিছু করেনি, পাগলের মতো আর কিছু করেনি। কারণ এখন তো এই বাড়িতে থাকে, বাপের বাড়িতে, রেগুলার কিন্তু খারাপগুলো তার মায়ের সাথে সে ঘটাচ্ছে, মায়ের সাথে ওরকম করে। এটা হয়তো তার মানে পাশে যে থাকবে রাত্রেবেলা, তার সাথে সে মানে এরকম করবে, তাকে মারার চেষ্টা করবে, নিজেকে আহত করার চেষ্টা করবে, এটাই হচ্ছিল। যাই হোক, কিন্তু দিদি খারাপ কিছু আর করছিল না। মঙ্গলবার দিন সেখানে নিয়ে যাওয়া হলো, কিন্তু সেখানে যাওয়ার পরে সেই মানে মানুষটি ওখানে যে বসে, সে এমন কথা বলল যে ওরা বিশ্বাসই করতে পারেনি নিজের লোক এরকম কোনো কাণ্ড ঘটাবে। সে সরাসরি বলে দিল একে ক্ষতি করা হয়েছে, এর মধ্যে আত্মা প্রবেশ করানো হয়েছে, এবং সেটা করিয়েছে কোনো মুসলিম লোক, নিজেরই লোক হবে, এবং সেটা ওর নিজের কোনো কিছু দিয়ে করানো হয়েছে, ওর নিজের জামা কাপড় কিছু দিয়ে করানো হয়েছে, এবং হতে পারে ওর বিয়ের কোনো সরঞ্জাম দিয়ে। বলছে হ্যাঁ। তখন দিদির মা বলছে আমি বুঝতে পেরেছি, মেয়ের গায়ে হলুদের শাড়ি দিয়ে কিছু করানো হয়েছে। বলছে কি করে বুঝলেন? বলছে না, আমার মনে খুব ডাকছিল, আমি যে গায়ে হলুদের শাড়িটা মাটিতে পুঁতে রেখেছি, এটা নিয়ে আমার কোনো সন্দেহ ছিল। সেই সময় যেহেতু অনেক দূরে না, মোটামুটি ওই 1-1.5 ঘন্টা ওদের বাড়ি থেকে যেতে লাগে, তখন ওই দিদির মা বলছে যে আমি বাড়ি যেতে চাই, আমি একটু দেখতে চাই। বলছে ঠিক আছে, সময় তো এখনও আছে, আপনি যান। বাইকে করে দিদির যে হাজবেন্ড, সে কিন্তু সাথে গিয়েছিল, কারণ দিদির হাজবেন্ডকে সমস্ত কিছু বলে দিদির বাবা মা নিয়ে গিয়েছিল দিদিকে। দিদির হাজবেন্ড বাইকে করে সেখানে নিয়ে আসলো, বাড়িতে নিয়ে আসলো, এবং সেই যে মাটি যেখানে মানে যেখানে শাড়িটা পুঁতেছিল সেখানে ওঠালো, দেখলো যে সেখানে কোনো শাড়ি নেই, সেখানে কোনো শাড়ি নেই। তার মানে হ্যাঁ, সন্দেহটা একেবারে ঠিক, সে শাড়ি দিয়ে কিছু করানো হয়েছিল। কে করতে পারে সেটা আর বললাম না, আপনারা সকলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো যাই হোক, সেখানে বসেই সমস্ত কিছু যজ্ঞ কমপ্লিট করা হলো, ভালোভাবে সম্পন্ন হয়েছিল যজ্ঞটা, এবং দিদির মধ্যে থেকে সে আত্মাকে সরানো হয়েছিল। দিদি বাড়িতে আসলো, সঙ্গে সঙ্গে তো সুস্থ হতে পারেনি, বাপের বাড়িতেও সে 1 মাস ছিল, এবং 1 মাসের মধ্যে সত্যি সে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল। শরীরের আগের মতো হেলদি হয়নি, কিন্তু আগের থেকে মোটামুটি অনেকটাই ওজন বেড়েছিল, শরীরটাও ভালো হয়েছিল, দেখতেও আগে থেকে অনেকটা ভালো হয়ে গিয়েছিল। তারপর দিদির শ্বশুর বাড়ি থেকে সবাই এসেছিল। এর মাঝখানে কিন্তু দিদির
শ্বশুর শাশুড়ি 2-1 বার এসেছিল। তারপর তারা তো জানলো যে তার বৌমা এখন সুস্থ হয়ে গেছে, তারা আবার এসছিল এবং ঘটা করে আনন্দ করে এখানে অনুষ্ঠান বলতেই খাওয়া দাওয়া করেছিল আর কি। কিন্তু না, পিসিদের নিমন্ত্রণ তারা করেনি, কাকাদের নিমন্ত্রণ করেনি। ওরা অনেক খারাপ কথা, বাজে স্ল্যাং ইউজ অনেক কিছু করেছিল, কিন্তু এদের কোনো যায় আর আসে না, কিছু বলেনি। শুধু বলেছিল যে না, তোদের আমরা আর ডাকবো না, যা হওয়ার হয়ে গেছে, তোদের ক্ষমা করে দিয়েছি, যা ভগবান বিচার করবে এটার। তারপর দিদিকে নিয়ে যাওয়া হলো। দিদি এখন ভালো আছে। দিদি এখন এক সন্তানের মা, দিদির ছেলে হয়েছে, সেও কিছুটা বড় হয়েছে। দিদি এখন ভালো আছে, সুস্থ আছে, সুখে আছে। তো এই ছিল ঘটনা বন্ধুরা। সত্যি বলতে এটা মানি আমি, নিজের লোকরাই সব থেকে বেশি ক্ষতি করে। জানি না সঠিক বললাম কিনা, আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের ঘটনাটা কেমন লাগলো। আর হ্যাঁ, এরকম ঘটনা যদি আপনাদের সাথে ঘটে থাকে, যেটা অলৌকিক হোক, অতিজাগতিক হোক, দৈবিক, ঐশ্বরিক, যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু আমাকে নির্দ্বিধায় পাঠাতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করতে পারেন। আসি তাহলে, আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।